হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা সবার? আমি দুঃখিত, আমি 5-7 মিনিট লেট করে ফেলছি। আচ্ছা, আজকে গতদিন আমরা দ্রাব্যতার একটু প্রাথমিক আলাপ আলোচনা করেছিলাম, তাই না? একদম প্রাথমিক আলাপ আলোচনা। আজকে আমরা ওই প্রাথমিক আলাপ আলোচনার যেসব ম্যাথ ওইগুলা করব। তারপর নেক্সট দিন আমরা দ্রাব্যতার উপর বিভিন্ন ইফেক্ট নিয়ে আলোচনা করব, তারপর ওই ইফেক্টের ম্যাথ করব। ঠিক আছে? তারপরেই তোমাদের পূজার ছুটি হবে, এবং পূজার ছুটি এসে একটা টান দিয়ে দ্রাব্যতা দেখবা যে 3-4 ক্লাসে দ্রাব্যতা শেষ। ওকে? সো প্যারা নিও না, দ্রাব্যতা নিয়ে খুব প্যারা খাবা না। এবং আমি যখন দ্রাব্যতার বাকি ক্লাসগুলো নিব, একটা টপিক পড়ানোর সাথে সাথে বিগত বছরে এগুলা থেকে কি আসছে না আসছে সব ডিসকাস করে ক্লাস নিব। অর্থাৎ দ্রাব্যতায় তোমার আর এক্সট্রা করে কোশ্চেনও সলভ করা লাগবে না। দেখবা যে আমার ক্লাসের মধ্যেই কোশ্চেন সলভ হয়ে গেছে। ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আত্মীয় স্বজনদের মেনশন করে দাও। আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, হ্যাঁ? তাহলে আমরা দ্রুত ক্লাসটা স্টার্ট করতে পারবো। লাস্ট ক্লাসে তোমাদের কিন্তু আমি আপডেট দিয়েছিলাম যে আমরা একটা পূজার ছুটিতে, পূজার ছুটি নর্মালি 2-3 দিন, আমরা এটাকে 1 সপ্তাহ করব এবং একটা মেগা এক্সাম নিব। তো এই ছুটির আগেই তোমাদের মেগা এক্সাম ডেট জানিয়ে দেওয়া হবে। আমরা হয়তো আজকে রাতে ডিসকাস করব, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে কি এক্সাম হবে, কত তারিখ এক্সাম হবে। ঠিক আছে? এই জিনিসগুলোর আপডেট তোমরা পাওয়া যাবা। ওইভাবেই পড়াশোনা করবা। এখানে বেসিক্যালি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যে একটা লেন্দি সময় ধরে বেশ কিছুদিন ধরে ক্লাস করতেছো, তো শুরুর দিকে যে পড়াশোনা অনেকগুলো ভুলে গেছো। সো তোমাদেরকে তো আসলে ধরো রিভিশন দাও বলে কয়ে পড়ানো যায় না। এজন্য যদি একটা এক্সাম নেওয়া যায়, এক্সামের ওসিলায় এবং গিফটের লোভ দেখিয়ে যদি এক্সাম দেওয়ানো যায়, তাহলে ওই এক্সামের ওসিলায় তোমরা পড়াশোনাটা করবা এবং বিগত পড়াশোনাগুলো তোমার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই নাকি? হ্যাঁ, আজকে আমরা পড়বো একদম দ্রাব্যতার বেসিক ম্যাথ, দ্রাব্যতার একেবারেই বেসিক ম্যাথ। ঠিক আছে? একদম বেসিক ম্যাথ। গিফট কি থাকবে? শিহাব শিহাব শাহিন ভাতিজা, তুমি কিন্তু বেশি লাফাইতেছো। এই গিফট গিফট করলে কিন্তু কিছুই পাবা না। তুমি আগে পড়ায় মনোযোগ দাও। গিফট তোমার কি লাগবে বলো, বিয়া শাদী ছাড়া বাকি সবকিছু তোমার দিতে পারবো। ঠিক আছে? আমি কেমিক্যাল চেঞ্জের ক্লাস আর এই ক্লাস একসাথে করতেছি, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। তোমরা 3-4টা সাবজেক্ট একসাথে পড়ো না? পড়ো তো। হ্যাঁ, তোমাদের কয়টা সাবজেক্ট? সবগুলো সাবজেক্ট তুমি একসাথে পড়তেছো এট এ টাইম। তো কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার একসাথে পড়লে কি আহামরি কোনো ক্ষতি আছে নাকি? কোনো সমস্যা নাই, পড়তে পারো, অসুবিধা নেই। ওকে, তাহলে চলো আজকে আমরা কি পড়াশোনা করব। আজকে আমি বলি তোমাদেরকে একটু যে এই আমাদের পূজার ছুটির আগে আমাদের দ্রাব্যতার বেসিক, মানে একেবারে বেসিক দ্রাব্যতার জিনিসটা কি, ওই সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত দ্রবণ কি, এগুলো আমি গতকালকে দেখাইছি, কোনটা বেশি সলিউবল কোনটা কম সলিউবল, এই জিনিসগুলো। হ্যাঁ, এর সাথে এই রিলেটেড টুকিটাকি কিছু ম্যাথ এবং দ্রাব্যতার ইফেক্টের যে কোনো একটা ইফেক্ট, ধরো তাপমাত্রা, চাপ, এই দুইটা হচ্ছে মেজর। হ্যাঁ, এই দুইটা হচ্ছে মেজর। দ্রব আর দ্রাবক, দ্রবর প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, এগুলা নিয়ে কোনো ডিসকাশন নাই। এগুলা ছোট করে আমি 1 মিনিটে বলে দিব, কারণ এগুলা থেকে কোনো প্রশ্ন আসবে না, বা এগুলা থেকে ওই মেজর পড়াশোনাই নেই। তো যেটা নাই তুমি সেটা করবা কি? আছে হচ্ছে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব। এর মধ্যে চাপের প্রভাবটা আমরা এক ক্লাসে শেষ করে দিতে পারবো, এই জন্য আর নেক্সট ক্লাসে আমি চাপের প্রভাবটা তোমাদেরকে পড়াবো। আর চাপের প্রভাব থেকে মানে ধরো বিস্তারিত ম্যাথ কম আসে। সো চাপের প্রভাব এবং এটা রিলেটেড ম্যাথ আমরা এক ক্লাসে শেষ করে দিতে পারবো। তাপমাত্রার প্রভাব থেকেই রিটেন আসে, যে প্রভাবটা কি, এটা থেকে রিটেনে প্রশ্ন আসে, অনেক আসে। এবং এই রিলেটেড ম্যাথ তো মানে প্রচুর আসে পরীক্ষায়। সো ওইটা আমরা পূজার ছুটির পরে করব, এবং ওই সময় আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন সহ দেখাবো যে দেখো এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে এই টাইপের প্রশ্ন আসছে। সো ওই ক্লাসগুলার সাথে আমার সাথে সাথে যখন করবা, তখন দ্রাব্যতার উপর তোমার এমন প্র্যাকটিস হবে
যে তোমার বিগত বছরের প্রশ্ন আর করা লাগবে না, সব দেখবে আমি সলভ করে দিচ্ছি ক্লাসে, ঠিক আছে? সো হোপফুলি তোমাদের প্যারা হবে না, তোমরা প্যারা নিও না, প্যারা আমাকে নিতে দাও, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। তো চলো আমরা শুরু করি। বেশি না, একটা ম্যাকবুক হইলেই হবে চাচ্ছ শামিমা? আমি ভাবছিলাম আমার ভাতিজারা লোভী, কিন্তু আমার ভাতিজিরাও যে এতটা লোভী এটা আমি জানতাম না। ভালো হ বন্ডগুলো, আগে পড়াশোনায় মনোযোগ দে। ওকে, আসো আমরা আজকে দ্রাব্যতার গাণিতিক সমস্যাবলী করব, ঠিক আছে? দ্রাব্যতার গাণিতিক সমস্যাবলী। তো গাণিতিক সমস্যাবলী করার আগে আমরা একটু সূত্রগুলা দেখি, যদিও গত ক্লাসে তোমাদেরকে আমি সূত্র দেখাইছি, তারপরে আজকেও একটু আমরা সূত্রগুলা দেখব। ওকে, আজকেও সূত্রগুলা একটু দেখে তারপর আমরা ম্যাথ শুরু করব, তাইলে আমাদের সুবিধা হবে। ওকে, ধরো নর্মালি যদি আমাদেরকে দ্রাব্যতা বের করতে দেয়, আমরা কোন সূত্র ইউজ করব? এই যে দ্রাব্যতা ইকুয়াল টু ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু 100। এই যে এইটা, এই সূত্রটা আমরা নর্মালি আমরা যে ম্যাথগুলো করব আজকে, এই ম্যাথে এই সূত্রগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? এর মধ্যে তোমাকে জানতে হবে এই সূত্রটা কখন, যখন দ্রাব্যতা দেয়া থাকবে, যখন দ্রাব্যতা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, এই এককে থাকবে। দ্রাব্যতাটা কিসে নিব? গ্রাম পার 100 গ্রাম। ছোট হাতের এমটা কি? ছোট হাতের এম হচ্ছে দ্রব। ছোট হাতের এমটা কি? ছোট হাতের এম হচ্ছে দ্রব, দ্রব বা দ্রবের ভর। ওকে, বড় হাতের এমটা কি? এটা হচ্ছে দ্রাবক বা দ্রাবকের ভর। আর একটা জিনিস তোমরা জানো যে দ্রবণ ইকুয়াল টু দ্রাবক যোগ দ্রব। এখান থেকে তুমি কি লিখতে পারবা? এখান থেকে তুমি লিখতে পারবা দ্রবণ ইকুয়াল টু দ্রাবক কি? বড় হাতের এম যোগ দ্রব হচ্ছে ছোট হাতের এম। এইটাও তোমার কাজে লাগবে, এইটাও কাজে লাগবে। ওকে, এইটা একটা সূত্র। আর যদি তোমার দ্রবণটা মানে দ্রাব্যতার একক যদি ধরো মোল পার লিটার বা গ্রাম পার লিটার হয়, ঠিক আছে? যদি দ্রাব্যতার এককে কি থাকে, একক যদি মোল পার লিটার বা গ্রাম পার লিটার হয়, অর্থাৎ এই দ্রাব্যতা এই দ্রাব্যতাটা যদি দেয়া থাকে তোমার মোল পার লিটারে, মোল পার লিটার কিংবা হচ্ছে গ্রাম পার লিটার, এই ধরনের কেস হয়, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব হচ্ছে এই যে এটা, দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবের মোল অথবা অর ভর, দ্রবের মোল অথবা তার ভর ডিভাইডেড বাই আয়তন। এই আয়তনটা হবে কিসে? লিটারে, 1 লিটারে, ঠিক আছে? যেহেতু মোল পার লিটার বা গ্রাম পার লিটার, এটা লিটারে হবে। ওকে, ধরো 300 ml দিল, 400 ml দিল, 500 ml দিল, সেটার কি করব? লিটারে কনভার্ট করে তারপর বসাবো। ওকে, এখন কোনটা কখন ইউজ করবা সেটা তুমি ম্যাথ দেখলেই বুঝবা, আমরা যখন ম্যাথ করব তখনই তুমি বুঝবা, ঠিক আছে? সবার কি সামনে ক্যালকুলেটর আছে কিনা বলো? যদি ক্যালকুলেটর থাকে তাহলে আমি ম্যাথ করা স্টার্ট করি। সবার সামনে ক্যালকুলেটর আছে কিনা? সবার সামনে ক্যালকুলেটর আছে? শিহাব, বাতিজা, তোমার সামনে ক্যালকুলেটর আছে? আছে, ওকে, ঠিক আছে। সাউন্ড বাড়ান। আবির, তোর মোবাইলের সাউন্ড বাড়া। বাকি সবাই সাউন্ড কি প্রবলেম হচ্ছে একটু তোমরা আমাকে জানাও, তাইলে আমি বাড়াইতেছি। আর যদি প্রবলেম না হয় তাহলে আবির, বাতিজা, তোমার মোবাইলের সাউন্ড বাড়াও। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। হুম,
আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। আসেন প্রথম ম্যাথটা দেখি আমরা। বলছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, ঠিক আছে, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 20 গ্রাম দ্রবের প্রয়োজন। 20 গ্রামটা হচ্ছে কি, দ্রব। বলছে দ্রাব্যতা কত, দ্রাব্যতা কত, ঠিক আছে। তো দ্রাব্যতা সূত্র তুমি কি জানো? তুমি জানো এস ইকুয়াল টু, আচ্ছা এই যেখানে দ্রাব্যতা, দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এস ফর কি? এস হচ্ছে সলিবিলিটি। এই যে দ্রাব্যতা, দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিবিলিটি। এটা গত ক্লাসে বলছি আমি, তাও আবার বলে দিই। দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা। এই জন্য দ্রাব্যতাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এই যে এস দিয়ে, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু কি, এম বাই, এস ইকুয়াল টু এম বাই বড় হাতের এম ইন্টু 100, এই যে এটা, ওকে। এখন তোমাকে কি বের করতে বলছে? দ্রাব্যতা বের করতে বলছে। তাহলে তুমি করো এস ইকুয়াল টু, এখান থেকে কি লিখতে পারো, এস ইকুয়াল টু ছোট হাতের এম, ছোট হাতের এম কি বাবা? ছোট হাতের এম হচ্ছে এই যে 20 গ্রাম দ্রব, দ্রব। তাহলে উপরে কত বসবে? উপরে হচ্ছে 20, 20। নিচে বড় হাতের এমটা কি? বড় হাতের এম হচ্ছে দ্রাবক। বড় হাতের এম কি? বড় হাতের এম হচ্ছে দ্রাবক। এখন তোমার এখানে কি দ্রাবক দেয়া আছে? তোমার এখানে কিন্তু দ্রাবক দেয়া নাই। কি দেওয়া আছে? দেওয়া আছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এখন তুমি কি জানো? তুমি জানো দ্রবণ ইকুয়াল টু, দ্রবণ ইকুয়াল টু, দ্রবণ ইকুয়াল টু এই যে এম প্লাস ছোট হাতের এম, এইটা, এটা তুমি জানো তাই না? তাহলে এখান থেকে দ্রবণ কত? দ্রবণ হচ্ছে 100 গ্রাম ইকুয়াল টু বড় হাতের এম তুমি জানো না, ছোট হাতের এম হচ্ছে 20 গ্রাম। এখান থেকে বড় হাতের এম কত বের করতে পারবা? এই যে 80, এইটা। তাহলে নিচে কত বসবে? নিচে বসবে হচ্ছে 80 ইন্টু 100। তাহলে কত হয়? 0 0 কাটা, 4 4 25 100, 25। এটা হচ্ছে তোমার দ্রাব্যতা। এখানে একক কি? গ্রাম পার 100 গ্রাম, মানে একক নাই, ঠিক আছে। গ্রাম পার 100 গ্রাম জিনিসটা কি? গ্রাম পার 100 গ্রাম জিনিসটা হচ্ছে যে গ্রাম পার 100 গ্রাম, এটা, তাই না? তো গ্রাম গ্রাম কাটা গেলে আসলে একক থাকে না। সো এই ধরনের কেজে তুমি একক না লিখলেও কোনো সমস্যা নাই, এই ধরনের কেজে একক নাই। এটা ক্লাস 3 4 একটা বাচ্চাদের ম্যাথের মতো ম্যাথ করাইলাম, বুঝছো সবাই? ঠিক আছে, 3 4 এর বাচ্চাদের মতো একটা ম্যাথ করাইলাম। ওকে, এইবার চলো পরের ম্যাথটাতে যাই আমরা। এই ম্যাথটা পড়ো, কি বলছে? বলছে 500 গ্রাম, 500 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রবের প্রয়োজন হবে যদি দ্রাব্যতা 20 হয়? তাহলে তোমাকে কি দিয়ে দিছে? 500 গ্রাম দিয়ে দিছে সম্পৃক্ত দ্রবণ। তোমার দ্রবণ হচ্ছে 500 গ্রাম। বলছে কত গ্রাম দ্রবের প্রয়োজন, তোমাকে এম বের করতে বলছে, ঠিক আছে। যেখানে দ্রাব্যতা 20 দেয়া আছে। দ্রাব্যতা কত দেয়া আছে? 20 দেয়া আছে। এখন বাবা দেখো তো কি কি দেয়া আছে। তোমার দেয়া আছে এস এর মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তোমার দ্রব ছোট হাতের এম বের করতে বলছে, এটা বের করতে বলছে। আর এখানে তোমার কি দেওয়া আছে? এখানে হচ্ছে তোমার দ্রবণ দেওয়া আছে, দ্রবণ। এই দ্রবণ মানে কি দেওয়া আছে? এই দ্রবণ মানে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার দেওয়া আছে এই বড় হাতের এম প্লাস ছোট হাতের এম, এইটা, তাই না? দ্রবণ মানে কি? দ্রবণ মানে বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। তো যখন দ্রবণ দেওয়া আছে তার মানে বড় হাতের এম প্লাস ছোট হাতের এম দেওয়া আছে। তো সবই দেওয়া আছে, একটা বের করতে বলছে, তুমি বের করো। তুমি জানো যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা কি জানি? এখানে লিখবা যে ডিয়ার স্যার, এই তোর আবার সত্যি সত্যিটা লিখিস না, হ্যাঁ, আমার বিপদে ফেলিস না, এটা আমি আদর করে লিখি। ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি এম বাই এম ইন্টু 100, এটা, ওকে। এখন দ্রাব্যতা দেওয়া আছে কত? ওই যে 20, এস এর মান 20 দেওয়া আছে ইকুয়াল টু ছোট হাতের এম কত? ছোট হাতের এম তোমাকে বের করতে বলছে, বের করতে বলছে। আর এইখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ এম প্লাস এম দেওয়া আছে, বড় হাতের এম প্লাস ছোট হাতের এম দেওয়া আছে, তাই না? এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে এটার মান কত? 500। তাহলে তোমার 500 ইকুয়াল টু, 500 ইকুয়াল টু এম প্লাস এম। এখান থেকে তুমি বড় হাতের এম এর মান বের করলে দ্রাবক কত আসে? 500 মাইনাস ছোট হাতের এম,
এটা। তো এই জায়গায় তুমি এখন কত বসাবা? 500 মাইনাস ছোট হাতের m ইন্টু 100। এবার এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ক্যালকুলেট করো। 5 দুগুণে কত? 10। আর সাথে কয়টা শূন্য? 3টা শূন্য, মানে 1000 না 10,000, 3টা শূন্য 10,000, তাই না? 5 দুগুণে 10 আর 3টা শূন্য, মাইনাস 20m। 20m ইকুয়াল টু এই পাশে কত? এই পাশে হচ্ছে 100 m। তাহলে এই 20 ওই পাশে গেলে কত? 120m। তাহলে 120m ইকুয়াল টু 10,000। 10,000 এখান থেকে তুমি m এর মান বের করবা। এই 10,000 ডিভাইডেড বাই 120, এখান থেকে যা আসবে তাই তোমার অ্যান্সার। এম যেহেতু বলছে, ছোট হাতের এম, কত? দ্রবের কথা বলছে, তাহলে তোমার এককটা কি হবে? এককটা হবে গ্রাম। যেসব ভাতিজা ভাতিজির হাতে ক্যালকুলেটর আছে, তোমরা একটু অ্যান্সারটা বলো, কত হয়েছে এটার অ্যান্সারটা? এটা অ্যান্সারটা কত হয়? শয়তানের হাড্ডিগুলা ক্যালকুলেটর নিচে ঠিকই, কিন্তু ক্যালকুলেশন করে না। দ্রুত বল। 83.33, ঠিক আছে। 500 মাইনাস এম। ওকে, পরেরটা বলছে 400 ml সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে। এবার দ্রবণটা দেখো, আয়তনে দেয়া আছে 400 ml বলছে। এই যে এটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 60 গ্রাম দ্রবের প্রয়োজন। এটা বলছে দ্রাব্যতা কত? দ্রাব্যতা। তাহলে তোমরা বলো তো এবার কোন সূত্রটা ইউজ করব? বলো, তোমরা বলবা এবার কোন সূত্রটা ইউজ করব। তোমার কি দেওয়া আছে? সম্পৃক্ত দ্রবণ মানে m প্লাস m, এটা দেওয়া আছে এখানে। এখানে দ্রবের প্রয়োজন, এত গ্রাম দ্রবের, দ্রব দেওয়া আছে, তার মানে ছোট হাতের m দেওয়া আছে। আর বলছে তোমাকে দ্রাব্যতা বের করতে, s ইকুয়াল টু হোয়াট? দ্রাব্যতা বের করতে। এবার বলো তোমরা কোন সূত্রটা এখানে আমরা ব্যবহার করব? আয়তন দেওয়া আছে, কোন সূত্রটা ব্যবহার করব? আয়তন দেওয়া আছে, কোন সূত্রটা ইউজ করব আমরা? তোদের নেট স্লো রে, আমি প্রশ্ন করার 4 মিনিট পরে তোরা উত্তর দেস। তোদের নেট খুবই স্লো, খুবই স্লো। তোদের নেট খুবই স্লো। আমি ভাবছিলাম একদিন তো সৈকত ভাইয়ের আমি দৌড় প্রতিযোগিতা দিছিলাম, ঠিক আছে? 100 মিটার দৌড় প্রতিযোগিতা। তো ওই বাঁশি দেওয়ার সাথে সাথে আমি 100 মিটার গিয়ে পিছনে তাকায় দেখি তোদের সৈকত ভাই মাত্র প্রস্তুতি নিতেছে দৌড় দেওয়ার। বেচারার ধরো তোদের সৈকত ভাইয়ের হচ্ছে ওজন হচ্ছে প্রায় 85 কেজি। এর মধ্যে 72 কেজি হচ্ছে ওর ভুঁড়ি, বাকি পুরো শরীরের ওজন কত? 13 কেজি। টোটাল 85 কেজির মধ্যে 72 কেজি হচ্ছে ওর ভুঁড়ি, বাকি 13 কেজি হচ্ছে পুরো শরীর। তো ওই ভুঁড়ি সামলায় বেচারা দৌড় দিবে, ওইটা স্টার্ট করতে করতে আমি 100 মিটার দৌড় পার হয়ে গেছি। তো আমার কাছে ওই দিন মনে হয়েছে যে দ্য স্লোয়েস্ট প্রাণী ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে তোদের সৈকত ভাই। পৃথিবীর সব থেকে স্লোয়েস্ট প্রাণী হচ্ছে তোদের সৈকত ভাই। কিন্তু তোদের এই যে রিপ্লাই দেখে আমার মনে হচ্ছে যে তোদের ইন্টারনেট তোদের সৈকত ভাইয়ের দৌড় থেকেও বেশি স্লো। এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আরো স্পিড ইন্টারনেট দিতে হবে। হ্যাঁ, ওকে। এস ইকুয়াল টু WM/V/1000। শাবাশ, এই তো গুড। এই সূত্র দিয়ে আমরা ইউজ করবো, তাই না? তাহলে দেখো, এই শয়তানের হাঁটিগুলো তোদেরকে আমি বলছি যে যখন আয়তন দেয়া থাকবে তখন কোন সূত্র ইউজ করবি? আয়তন দেয়া থাকলে এইটা, যে দ্রবের মোল অথবা দ্রবের ভর ডিভাইডেড বাই আয়তন। এটা ওকে, ফাইন। এটা কিন্তু যদি প্রশ্নের মধ্যে কখনো দেখিস যে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, আগু, আপেক্ষিক গুরুত্ব কি? আগু। যদি কখনো আগু দেয়া থাকে, আগু, আগু দেয়া থাকলে বুঝবা তোমাকে একক
চেঞ্জ করতে বলতেছে, করতে বলতেছে। যখনই আগু দেয়া থাকবে, আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকবে, তখনই বুঝবা যে তোমাকে একক চেঞ্জ করতে বলতেছে। এই আগু মানে কি? আগু যা ঘনত্বতা, ঠিক আছে? এই আপেক্ষিক গুরুত্বটা বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে ঘনত্ব। ঘনত্ব। এখন খেয়াল করে দেখো আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে যে এটা, S ইকুয়াল টু m/m ইন্টু 100, এই যে এটা, ঠিক আছে? এখন এখানে তোমাকে কি বের করতে বলছে? দ্রাব্যতা বের করতে বলছে। ফাইন, তাহলে আমরা এস যেমনি আছে এমনি রাখবো। ছোট হাতের এম বলছে 60 গ্রাম দ্রবের প্রয়োজন, তার মানে উপরে 60, উপরে 60। এখন নিচে কি? নিচে হচ্ছে এই দ্রবণ বিয়োগ দ্রব, তাইলে আমরা দ্রাবক পাবো, তাই তো? এখন দ্রবণ দেয়া আছে 400 ml, কততে আছে? 400 ml, কিন্তু আমাদের এটা আমরা বসাইতেছি কি? গ্রামে। তাহলে এই দ্রবণটাকে আমরা কিসে নিব? গ্রামে নিব। যখনই আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে তুমি বুঝবা যে এমএলটাকে গ্রামে নিয়ে যেতে বলছে। অথবা যদি এখানে গ্রাম থাকতো, ওইখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম? গ্রামটাকে এমএলএ নিতাম। ডিপেন্ডস যে দ্রবটা কিসে আছে। দ্রব যদি এমএলএ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, দ্রব আবার কি? গ্রামে। তো দুইটা দুই রকম হইলে হবে না। ক্লিয়ার? আমার একরকম লাগবে। তাহলে দেখো এখানে আপেক্ষিক গুরুত্বটা কি করতে হবে? এবার এই যে ছোটবেলায় একটা সূত্র শিখছো তোমরা, রো ইকুয়াল টু কি শিখছো? রো ইকুয়াল টু m/v, এটা শিখছো না? এখান থেকে m এর মানটা বের করবা। m ইকুয়াল টু কি? রো ইন্টু ভি। রো এর মান কত? 1.25 ইন্টু ভি কত? ভি হচ্ছে 400। তাহলে কত হয় দেখো তো? 4 একে 4 আর 4 25 100, তার মানে 500 হয়। 500, 500। তাহলে এই যে দ্রবণটা কত? দ্রবণটা বেসিক্যালি 500 গ্রাম। দ্রবণটা কত? দ্রবণটা হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে? তাহলে 400 ml দ্রবণ, যেটার আপেক্ষিক গুরুত্ব 1.25, সেটাকে আমরা রো ইকুয়াল টু m/v দিয়ে দেখলাম যে এখানে m এর মানটা, অর্থাৎ ভরটা 400 ml এর ভর। 400 ml একটা দ্রবণ যার আপেক্ষিক গুরুত্ব 1.25, সেই ভরটা আসলে কত? 500 গ্রাম। ঠিক আছে? 500 গ্রাম সেই ভরটা। এটা বুঝছো? m/v, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে নিচে কত বসবে? নিচে বসবে হচ্ছে 500 মাইনাস m, তাই না? নিচে বসবে 500 মাইনাস ছোট হাতের m, এইটা, তাই তো? দ্রাব্যতা জানতে চাইছে। আচ্ছা, ছোট হাতের m তো দেয়া আছে, কত? 60। তাহলে ছোট হাতের m এর মান বসায় দাও, 60 ইন্টু 100। এবার এটা ক্যালকুলেট করলে যা আসবে তাই তোমার অ্যান্সার। উপরে 60, নিচে হচ্ছে 440 ইন্টু 100। বাকিটা তোমরা করবা। পারবা বাচ্চারা? বলো দেখি পারবা কিনা। আমরা এখনো বাচ্চাদের ম্যাথে আছি, একটু পরে আমরা বড়দের ম্যাথে ঢুকবো। বলো, পারবা? গ্রাম থেকে কিভাবে এমএলএ নিবে? এই যে তখন ভি এর মান বের করবা। তখন কি করবা? তখন ভি এর মান বের করবা, যে m/রো, গ্রামকে রো দিয়ে ভাগ দিবা, আগু দিয়ে ভাগ দিবা, ঘনত্ব দিয়ে ভাগ দিবা, তাহলেই তো হয়ে গেল। এখন তুমি m এর মান বের করছো জন্য ভর পাইছো, তখন ভি এর মান বের করবা। গ্রাম দেয়, ধরো যদি 400 গ্রাম দেয়া থাকতো, তখন এই m এর মান 400 বসাইতা, ভিটা এখানে নিয়ে আসতা, আর রোটা নিচে দিতা, তাহলে 400/রো যেটা আসতা সেটা আয়তন। সিম্পল, এই এক সূত্রই। ওটা নিয়ে তোমার প্যারা খাওয়ার দরকার নেই, কারণ ওই টাইপের ম্যাথ আমরা সামনে পাবো, আমরা তখন করে ফেলবো। ওকে, আসো পরেরটা। কি বলছে দেখো, সিলভার ক্লোরাইডের 100 গ্রাম, সিলভার ক্লোরাইডের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে কি করবা? তুমি হিট দিবা, বাষ্পীভূত করবা। করলে 6.25 গ্রাম অবশেষ থাকে, 6.25 গ্রাম অবশেষ থাকে। এবার সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো। মনে করো এইটা
এখানে ধরো কি আছে, একটা দ্রবণ আছে। ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে পানি H2O, এটা। এর মধ্যে তুমি কি দিলা, এর মধ্যে ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড দিলা। কি দিলা? সোডিয়াম ক্লোরাইড। ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড দিলা, যদিও সোডিয়াম ক্লোরাইড এই কালার না, সোডিয়াম ক্লোরাইড সাদা, তাও আমি দিলাম আর কি, এই যেরকম। হ্যাঁ, এটা ধরো ছড়ায় ছিটা আছে, এটা কি দিছো, ধরো সোডিয়াম ক্লোরাইড দিছো, সোডিয়াম ক্লোরাইড। এবার এটাকে ধরো তুমি হিট দিবা, এটা কি দিবা, এটা ধরো হিট দিবা, তাপ দিবা। হিট দিবা, তাপ দিলে কি হবে ভাইয়া, পানিটা উড়ে যাবে, তাই না? পানিটা কি হবে, তাপ দিলে পানিটা উড়ে যাবে। উড়ে গেলে এই যে দ্রবণটা আছে, এই দ্রবণে কি থাকবে বেসিক্যালি, এই দ্রবণটা কি থাকবে তাপ দিলে? তাপ দিলে তখন এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডটা নিচে জমা হয়ে থাকবে না? কারণ কি, তুমি যখন তাপ দিছো, তুমি যখন তাপ দিছো তখন কি হয়েছে, তুমি যখন তাপ দিছো তখন কি হয়েছে, পানি উড়ে গেছে। পানি উড়ে গেলে নিচে কি থাকতেছে, নিচে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডটা পড়ে থাকতেছে, সোডিয়াম ক্লোরাইড, এইটা। এখন তোমার যে দ্রবণটা, এই দ্রবণে, এই দ্রবণে দ্রাবক কে ছিল, দ্রাবক ছিল পানি, তাই না? দ্রাবক ছিল পানি, আর দ্রব ছিল কে, দ্রব হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবার তোমরা আমাকে প্রশ্নের উত্তর দাও, তুমি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড মিশায় একটা দ্রবণ তৈরি করলা, শরবত বানাইলা, তারপর এটাকে তুমি হিট দিলা, হিট দিলে পানি চলে গেল, আর অবশিষ্ট হিসাবে এই যে এরা চুপচাপ এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে। এখন অবশেষ যেটা পাইছো সেটা কে, সেটা কে, সেটা কি দ্রব নাকি দ্রাবক? অবশেষ যেটা পাওয়া যায় সেটা কি দ্রব নাকি দ্রাবক? বলো, এই প্রশ্নটার উত্তর দাও। এটা যদি বুঝো তাহলে এই ম্যাথ হয়ে গেছে। বলো, অবশিষ্ট যেটা পাইছো সেটা কি দ্রব নাকি দ্রাবক? মানে এই যে বলছে এরা যে 6.25 গ্রাম অবশেষ পাওয়া যায়, এই অবশেষ যেটা পাইছো সেটা কি দ্রব নাকি দ্রাবক? অবশেষ যেটা পাইছো সেটা কি দ্রব নাকি দ্রাবক? বলো। দ্রব, গুড। এই তো, তাহলে অবশেষটা কি, অবশেষটা হচ্ছে দ্রব। তো যদি অবশেষটা দ্রব হয় তাহলে এবার তুমি লেখো, তাহলে তোমার এই ছোট হাতের এম কত, 6.25 গ্রাম। ওকে, তোমার কাছে জানতে চাইছে কি, তোমার কাছে জানতে চাইছে হচ্ছে দ্রাব্যতা, এই যে এটা দ্রাব্যতা জানতে চাইছে, মানে এস ইকুয়াল টু হোয়াট। তো তোমার লাগবে কি, শুধু দ্রাবকের ভরটা লাগলেই তো হয়েছে নাকি। এখন দ্রাবকের ভর এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু হচ্ছে দ্রবের ভর, এই যে দ্রব 100, এটা বিয়োগ, সরি, দ্রবণের ভর বিয়োগ দ্রবের ভর 6.25, এটা হচ্ছে দ্রবণের ভর। যে দ্রবণটা আছে সেই দ্রবণ থেকে যদি আমরা দ্রব বিয়োগ দিই তাহলে দ্রাবক পাবো, আবার দ্রবণ থেকে দ্রাবক বিয়োগ দিলে দ্রব পাবো, এটাই তো সম্পর্ক। তাহলে এখানে আমরা এম এর মান কত পাবো, 6.93 নাকি 93.75, এইটা পাবো। ঠিক আছে, এবার দ্রাব্যতা বের করা কোনো ঘটনা, কোনো ঘটনাই না। দেখো, ম্যাথ হয়ে গেছে তোমার, ম্যাথ হয়ে গেছে। এবার তুমি লিখো, ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি এস ইকুয়াল টু এম বাই এম ইন্টু 100। ছোট হাতের এম কত, 6.25, বড় হাতের এম হচ্ছে 93.75 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে যা আসবে তাই তোমার অ্যান্সার। শেষ, বুঝছো ভাতিজা? 93.75, গুড। ঠিক আছে, ফাইন। আসো আমরা তাহলে পরের ম্যাথে যাই। বলছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে নেওয়া হলো, এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেল। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, সুতরাং তাপমাত্রা কোনো সমস্যা নাই। বলছে তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, এটা পারবা কি পারবা না বলো? এক্স্যাক্টলি আগের ম্যাথটা, সেম ম্যাথটা।
এটা তোমার হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। ঠিক আছে, এখানে দেখো দ্রবণ দেওয়া আছে 20 গ্রাম, আবার বাষ্পীভূত করার পরে 5.295 গ্রাম তুমি পাইছো, তার মানে ওইটা তোমার দ্রব। এই দ্রবটা এই দ্রবণ থেকে বিয়োগ দিলে পেয়ে যাবা দ্রাবক। তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু কি, দ্রব বাই দ্রাবক ইন্টু 100। শেষ, শেষ। এটা পারা উচিত, পারা উচিত। ওকে, ঠিক আছে। এবার আসো এটাতে, বলছে 300 গ্রাম, 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করা হলো। ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার এবং মোল পার লিটার, এই দুই এককে নির্ণয় করো। 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত আছে বা দ্রবীভূত করা যায়। ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার এবং মোল পার লিটার। এবার দেখো কিসে চাইছে, লিটারে চাইছে। তাহলে ওই যে আমি বলছিলাম যে গ্রাম পার লিটার বা মোল পার লিটার হলে কি করতে হবে, দ্রাব্যতা ইকুয়াল টু কি, দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ ডিভাইডেড বাই আয়তন। আয়তনটা কিসে, লিটারে। তাহলে এবার তুমি লিখবা দ্রাব্যতা দ্রাব্যতা ইকুয়াল টু কি, দ্রবের পরিমাণ বা দ্রব ডিভাইডেড বাই আয়তন। আয়তন কার আয়তন, দ্রবণের আয়তন। ঠিক আছে, আর একটু ক্লিয়ার করে লিখে দেই, তাহলে আর কনফিউশন থাকবে না তোমাদের। উপরে হচ্ছে দ্রব ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন, এইটা শেষ। এখানে কিন্তু আর কোনো 100 দিয়ে গুণ নেই। এখানে কিন্তু কি দেখো, এই যে সূত্রটা দেখো, এখানে কোনো 100 দিয়ে গুণ নেই, দ্রবণের আয়তন ডিরেক্ট। ওকে, তাহলে এবার দেখো তোমার এখানে দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে 75 গ্রাম। কিসে নিছো, গ্রামে নিছো, তাই না, গ্রামে। তাহলে এখন দেখো 75 গ্রাম হচ্ছে তোমার দ্রব, নিচে বসাবা তুমি দ্রবের আয়তন, কিন্তু দেওয়া আছে কি 300 গ্রাম, 300 গ্রাম পানি। এখন এটাকে তো তোমার কি করতে হবে, এটাকে তোমার লিটারে নিতে হবে, তাই না, এটাকে কি করতে হবে, লিটারে নিতে হবে। এখন তোমার কি রো দেওয়া আছে, রো দেওয়া আছে, রো তো দেয়া নেই। তো রো যদি দেয়া না থাকে তাহলে তো ক্যাচাল হয়ে গেল না, হ্যাঁ, ক্যাচাল হয়ে গেল না। তাহলে এখন কি করতে হবে, রো ধইরা নিতে হবে। যদি রো দেয়া থাকে দিল, আর যদি না দেয় তখন ধইরা নিতে হবে। যে মনে করি রো ইকুয়াল টু 1, তাহলে আমরা কি জানি, রো ইকুয়াল টু এম বাই ভি। এখান থেকে আমরা কি, গ্রাম দেওয়া আছে, আয়তন নিব। কে জানি একটু প্রশ্ন করছিলা তখন, তুমি যদি ধৈর্য ধরতা এই যে এখন দেখে ফেলতা, বাট প্রশ্ন করছো, ইটস গুড। তাহলে এখন দেখো এই আয়তনটা আমরা এখন কিভাবে বের করব, এই যে এম বাই রো। তাহলে এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে 300, 300 ডিভাইডেড বাই 1, তাহলে কত হইলো, এখানে হয় 300 ml। ঠিক আছে, কারণ এই যে রোটা এটা হচ্ছে গ্রাম পার এমএল, গ্রাম পার এমএল। এই রোটা কিসে, গ্রাম পার এমএল। এখন আমাদের বসানোর কথা কিসে, লিটারে না, আমাদের বসানোর কথা কিসে, লিটারে। তো যদি লিটারে বসানোর কথা থাকে তাহলে আমরা কি করতে হবে, আমাদের এখানে এটাকে লিটারে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই 300 ডিভাইডেড বাই 1000, 1000 এটা হয়ে যাবে তখন কি লিটার, তার মানে হচ্ছে 0.3 লিটার। শেষ, 0.3 লিটার। তাহলে এবার এখানে তুমি মান বসায় দাও। 0.3 এটা কিসে, এটা হচ্ছে লিটারে। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে যে মানটা তুমি পাবা সেটা কিসে আসবে, সেটা হচ্ছে গ্রাম পার লিটার, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, পারবা বাচ্চারা, বলো পারবো কিনা আমরা। পারবা এই ম্যাথটা, এর বাইরে আর তেমন কিছু নাই। হ্যাঁ,
পারবো, ওকে পারবা, ঠিক আছে। তো যদি পারো, দেখো এবার এখন কি বলছে, এটা তো তোমার একটা অ্যান্সার তুমি পাইলা, একটা অ্যান্সার, কিন্তু তোমাকে কি বলছে, তোমার কাছে মোল পার লিটারও বের করতে বলছে। তো তোমাদেরকে আমি লাস্ট দিন শিখাইছি যে গ্রাম পার লিটার থেকে কিভাবে মোল পার লিটারে যাবা। গ্রাম পার লিটার থেকে তুমি কি করবা, মোল পার লিটারে কিভাবে যাবে। তো এটা খুবই ইজি, কোনো সমস্যা নাই। এই গ্রাম থেকে মোলে যাবা, তো সূত্র কি, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এইটা তাই না, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এখন এই যে গ্রাম পার লিটার ডাব্লিউ, দেখো এই পাশেও লিটার আছে, এই পাশেও লিটার আছে, ওইটা কিছুই করার দরকার নেই, শুধু গ্রামটাকে মোলে প্রকাশ করবা। সো গ্রামকে মোলে প্রকাশ করা কোনো ক্যাচাল আছে, কোনো ক্যাচাল নেই, n ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম। তো এখন ডাব্লিউর মান কত, ডাব্লিউর মান যে ওইখানে তুমি যেটা পাইছো এটা, এই যে এটা মনে করো তুমি পাইলে হচ্ছে ক, ধরো তুমি পাইছো কত, তুমি পাইছো হচ্ছে ক, ক পরিমাণ, ক গ্রাম পাইছো, তাহলে এখানে ক গ্রাম বসায় দিবা। নিচে হচ্ছে এম, এই এম এর মানটা কার বসাবা, এম এর মানটা কার বসাবে, এম এর মান হচ্ছে এই যে তোমার যেটা, যাকে তুমি নিছো, যার দ্রবণ তুমি বানাইছো, কার, কপার সালফেট। এই কপার সালফেটের এম কত, 159.5, এটাতে ভাগ দিয়ে দিবা, ভাগ দিয়ে দিলেই যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার, শেষ। তাহলে এখন যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে মোল পার লিটারে আসবে, এখন যেটা আসবে সেটা মোল পার লিটারে আসবে, সিম্পল। ওকে বাচ্চারা, পরেরটাতে যাই আমরা। দেখো এই ম্যাথটা কি বলছে, বলছে এত তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের, মানে রো দেয়া আছে, 50 ml সম্পৃক্ত দ্রবণের মধ্যে, 50 ml সম্পৃক্ত দ্রবণের মধ্যে, অর্থাৎ তোমার দ্রবণ হচ্ছে 50 ml, কোন দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত আছে, তার মানে দ্রব কত, 12.5 গ্রাম। বলছে এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো, তুমি দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তার মানে তোমার কি কি দেওয়া আছে, তোমার দেওয়া আছে এখানে রো, এটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্রবণ, এটা কি সম্পৃক্ত দ্রবণ, দ্রবণ মানে কি এম প্লাস এম, এইটা তোমার নির্ণয় করতে হবে দ্রাব্যতা এস, এটা ইকুয়াল টু হোয়াট, আর এখানে দেওয়া আছে কি দ্রব, দ্রব হচ্ছে ছোট হাতের এম। কোন একটা ম্যাথ করার সময় আগে মার্ক করে নিবা যে কি কি দেয়া আছে আর কি বের করতে বলছে, কি কি দেয়া আছে আর কি কি বের করতে বলছে, ওকে, এটা মার্ক করে নিবা, তাহলে সুবিধা হবে। এখন দেখো তোমার সূত্র কি, এস ইকুয়াল টু এম বাই এম ইন্টু 100, ছোট হাতের এম কত, বলছে সম্পৃক্ত দ্রবণে কোন দ্রবের 12.5 গ্রাম আছে, তাহলে এই 12.5 হচ্ছে তোমার, 12.5 কি তোমার দ্রব, এই 12.5 এটা হচ্ছে তোমার দ্রব। এবার লাগবে কি দ্রাবক, দ্রাবক কি, দ্রাবক হচ্ছে দ্রবণ থেকে তুমি দ্রব বাদ দিবা। এখন দ্রবণ আছে 50 ml, তুমি কি 50 ml লিখবা, 50 ml লিখবা না, কেন লিখবা না, কারণ এই যে ওস্তাদ রো দেওয়া আছে, এই ওস্তাদটা যখন দেওয়া আছে তখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এটাকে চেঞ্জ করে দিবা, তাই না, রো ইকুয়াল টু এম বাই ভি, এখান থেকে কি বের করবা, এম এর মান বের করবা, রো ইন্টু ভি, রো কত 1.25 ইন্টু 50, কত হয় রে, 1.25 ইন্টু 50, 0.25 ইন্টু 50 মানে 12.5, 62.5 হয় কিনা দেখো তো, 62.5 হয় কিনা, হুম, তাহলে যদি 62.5 হয়, দেখো এই 62.5 বিয়োগ 12.5, এটা কি দ্রাবক, তাই না, এটা হচ্ছে দ্রাবক। দ্রাবক কোনটা, দ্রবণ বিয়োগ দ্রব, এখন তোমার দ্রব হচ্ছে 12.5 গ্রাম, দ্রবণ দেয়া আছে 50 ml, সাথে আপেক্ষিক গুরুত্ব 1.25, তাহলে এটাকে আমরা গুণ দিয়ে দিলে দ্রবণ পেয়ে যাবো আমরা 62.5 গ্রাম। তো 62.5 গ্রাম দ্রবণ, 12.5 গ্রাম দ্রব, তাহলে বিয়োগ দিলে পেয়ে যাব কি দ্রাবক, তাহলে এখান থেকে ইন্টু 100, তাহলে কত হয়, উপরে 12.5, নিচে হচ্ছে 50 ইন্টু 100, এটা থেকে যা আসবে সেটাই তোমার অ্যান্সার, এটা।
পারবা? গুড, এই তো পারছো। মালিহা ইবনাত লিখছে হয়। এই তোর বাড়ি কি খুলনার ওইদিকে রে? আমি 2 বছর খুলনা ছিলাম আমার লাইফে, ওইখানে এই ধরনের ভাষাগুলো বলে হয়। হয়, আমরা যখন বলি ওরা বলে হয়। আচ্ছা আসো পরেরটা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে, আচ্ছা 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে, এটা হচ্ছে তোমার দ্রবণ, বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব অবশেষ থাকে। আচ্ছা 5 গ্রাম দ্রব অবশেষ থাকে। এখন তোমাকে বলছে এই একই টাইপের, যে একই সমনার একই টাইপের 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, একই টাইপের 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে উহাতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে। কত গ্রাম লবণ যোগ করতে হবে মানে তোমাকে দ্রবের পরিমাণ জানতে চাইছে। দ্রবের পরিমাণ, যে কত গ্রাম লবণ যোগ করতে হবে। লবণটা কি? দ্রব। বলছে যে ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা হচ্ছে 40 গ্রাম পার 100 গ্রাম। দ্রাব্যতা দেওয়া আছে কত? 40 গ্রাম পার 100 গ্রাম। ক্রিটিক্যাল কোশ্চেন, একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখ কি বলছে, একদম ঠান্ডা মাথায় বলছে যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে তুমি যখন কি করবা, হিট দিবা, বাষ্পীভূত করবা, তখন 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। তো বলছে তাহলে এরকম একই রকম দ্রবণ, যেখানে যে 25 গ্রামকে হিট দিলে 5 গ্রাম পাওয়া যায়, এই একই টাইপের দ্রবণ যদি আমরা 100 গ্রাম নেই এবং সেটাকে হিট দেই, একই টাইপের দ্রবণ 100 গ্রাম, বলছে ওই 100 গ্রামকে যদি আমি সম্পৃক্ত করতে চাই, তাহলে সেখানে আমার দ্রব যোগ করা লাগবে কিনা, নাকি যা আছে তাতেই চলবে, দ্রব যোগ করা লাগবে কিনা, খেয়াল করো। এখন আমাদের আগে জানতে হবে যে তুমি 25 গ্রামকে হিট দিলে তুমি পাও 5 গ্রাম, তো তুমি ওই 25 গ্রাম তো প্রশ্ন করো না। হ্যাঁ প্রশ্ন করবো কত? তো 100 গ্রামতে। হ্যাঁ 100 গ্রামেতে, তো তুই হিট দিলি 25 গ্রাম রে, প্রশ্ন করতেছস 100 গ্রাম, তোর মামা বাড়ি আবদার। তাহলে আমরাও কি তোর মতো অ্যান্সার দেবো না, আমরা নিজেদের মতো অ্যান্সার দেব, যে তুমি 25 গ্রাম অসম্পৃক্ত রে হিট দিয়ে 5 গ্রাম পাইছো, জানতে চাইছো 100 গ্রাম, তাহলে আমরা এখন 100 গ্রাম রে হিট দিব, দিয়ে আমরা দেখবো যে 100 গ্রাম থেকে আমরা কত গ্রাম অবশেষ পাই। তাহলে সেটার জন্য আমাদের হিট দেওয়া লাগবে না। ছোটবেলায় আমাদের সব থেকে প্রিয় ম্যাথ ঐকিক নিয়ম করলেই হবে। আমরা লিখব যে 25 গ্রাম থেকে থেকে অবশেষ পাই কত? 5 গ্রাম। সুতরাং 1 গ্রাম থেকে অবশেষ পাই 5/25 গ্রাম। তাহলে এইরকম 100 গ্রাম থেকে অবশেষ পাবো কত? এই 5 × 100 / 25 গ্রাম। এটা করলে কত হয়? 4 × 25 100, 4 × 5 = 20 গ্রাম। 20 গ্রাম অবশেষ। এই 20 গ্রাম অবশেষ মানে কি? মানে হচ্ছে 20 গ্রাম হচ্ছে দ্রব, তাই না? তাহলে এই যে 100 গ্রাম দ্রব, এই 100 গ্রাম দ্রবণের মধ্যে এখন কি কি আছে দেখো তো। এই 100 গ্রাম দ্রবতে কি কি আছে দেখো তো। দ্রবণ কত? দ্রবণ হচ্ছে 100 গ্রাম, তাই না? এই যে 100 গ্রাম। এখন অবশেষ পাই 20 গ্রাম, তাহলে দ্রব কতটুকু? দ্রব হচ্ছে 20 গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু? দ্রাবক হচ্ছে এই 100 - 20, তার মানে কত? 80 গ্রাম। এবার তাহলে তুমি এখন প্রশ্নটা বুঝো যে তোমার আসলে কি জানতে চাইছে। ওরা এখন তোমাকে বলছে যে বাবা সবই ঠিক আছে, সবই বুঝলাম, তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি সব বের করতে পারছো, ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু 100 গ্রাম দ্রবণ যেখানে 80 গ্রাম হচ্ছে দ্রাবক, 20 গ্রাম দ্রব। এখন তোমাকে বলছে যে 40 যদি দ্রাব্যতা হয়, দ্রাব্যতা যদি 40 হয়, তাহলে এটা কি সম্পৃক্ত আছে, নাকি এটাকে সম্পৃক্ত করার জন্য আরো দ্রব যোগ করতে হবে? তাহলে এখন আমরা দেখব যে কোনো একটা দ্রবণের দ্রাব্যতা 40 হইলে সেখানে যদি আমার দ্রাবকই থাকে 80,
দ্রাবকই কত থাকে 80 গ্রাম। তাহলে সেখানে আসলে ওই সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রব কতটুকু দরকার, অ্যাকচুয়ালি দ্রব কতটুকু দরকার। এবং তুমি কি লিখবা, তুমি লিখবা ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি এস ইকুয়াল টু কি, এই ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু 100। এখন দেখো দ্রাব্যতা কত বলে দিছে 40, তাহলে 40 ইকুয়াল টু ছোট হাতের এম আমরা জানি না, বড় হাতের এম হচ্ছে 80। এই যে 80 হচ্ছে আমার দ্রাবক, ঠিক আছে, ইন্টু 100, ইন্টু 100, তাহলে কত হয় 4 8 32, 3200 ইকুয়াল টু 100 এম। এখান থেকে এম ইকুয়াল টু পাই কত 32 গ্রাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো যে 40 দ্রাব্যতায় এই 100 গ্রামকে তুমি যদি সম্পৃক্ত করতে যাও সেখানে দ্রব থাকতে হবে 32 গ্রাম। কিন্তু তোমাকে যেই এই শয়তানের হাড্ডিগুলা যেই সমীকরণ দ্রবণটা তোমাকে দিতে, সেইখানে তুমি দেখো যে তুমি অবশেষ পাও কত 20 গ্রাম। তার মানে এই দ্রবণে, এই 100 গ্রাম দ্রবণে বর্তমানে আছে কত 20 গ্রাম। কিন্তু তারা যে শর্ত দিছে যে 40 দ্রাব্যতা, এই শর্ত অনুযায়ী তোমার লাগবে কত 32 গ্রাম। তাহলে তোমাকে যোগ করতে হবে কত অতিরিক্ত 12 গ্রাম। তাহলে এইবার তুমি লিখবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আপনাদের ধান্দাবাজি আমি বুঝে গেছি, সুতরাং আমাদের এখন কি করতে হবে, দ্রব যোগ করতে হবে। দ্রব যোগ করতে হবে কত, এই 32 বিয়োগ 20 গ্রাম, তার মানে হচ্ছে 12 গ্রাম। এটাই তোমার অ্যান্সার। বলো বুঝছো সবাই? খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, মজার ম্যাথ, তাই না? বলো সবাই বুঝছো? বারো গ্রাম, ফাইন, এই তো, সুন্দর, নাইস, গুড, পারছো। ঠিক আছে, বুঝছো সবাই? পারবা? এটা ম্যাথটা কিন্তু দারুণ একটা ম্যাথ, মজার ম্যাথ, পারবা কিনা বলো সবাই, একটু বলো পারবা? ওকে, দেখো শুরু থেকে আরেকবার বলি, হ্যাঁ, ম্যাথটা যেহেতু মজার এবং ইম্পর্টেন্ট, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসতে পারে। তো তোমাকে বলছে 25 গ্রামকে বাষ্পীভূত করলে 5 গ্রাম পাওয়া যায়। এরকম 100 গ্রামকে তুমি সম্পৃক্ত করতে হইলে তোমার কতটুকু দ্রব যোগ করতে হবে? তো তুমি বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, 25 গ্রামকে থেকে আমরা অবশেষ পাই 5 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে কত, 100 থেকে কত, তা 100 থেকে তুমি অবশেষ পাও 20 গ্রাম। তার মানে কি, তার মানে এই 100 গ্রাম দ্রবণে তোমার দ্রব আছে কত 20 গ্রাম। তো এবার তুমি লিখলা তাহলে দ্রবণ আছে 100 গ্রাম, দ্রব আছে 20 গ্রাম, তাহলে দ্রাবক কত 80 গ্রাম। এবার তোমাকে বলছে যে এই যে কন্ডিশনে আছে, এটার দ্রাব্যতা যদি 40 হয় তাহলে দ্রব কি ঠিকঠাক আছে নাকি আরো যোগ করতে হবে? তো তুমি বসায় দাও, যে দ্রাব্যতার সূত্র বসায় দিলা, দ্রাব্যতা 40 বসাইলা, দ্রাবক 80 বসাইলা, যেটা এনে তুমি পাইছো, দ্রবটা রাইখা দিলা। এবার দ্রব বের করে দেখলা যে না, দ্রাব্যতা যদি 40 লাগে তাহলে দ্রব লাগবে 32 গ্রাম, কিন্তু আমার তো দ্রব আছে 20 গ্রাম। তাহলে যোগ করতে হবে কত, যোগ করতে হবে যেটা লাগবে কত 32 আছে কত 20 ইকুয়াল টু 12, শেষ। ঠিক আছে, হোপফুলি এবার পারবা, পারবো, গুড। এটা দেখো, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা, কোনো লবণের দ্রাব্যতা দেওয়া আছে কত 25 গ্রাম পার 100 গ্রাম। ওকে, বলছে এই দ্রবণের 50 গ্রামের সাথে, এই দ্রবণের 50 গ্রামের সাথে, অর্থাৎ দ্রবণটা কত 50 গ্রাম, 50 গ্রাম দ্রবণ, এটার সাথে আরো 50 গ্রাম পানি মিশাইলে লঘু করা হইল। বলছে দ্রবণে লবণের শতকরা পরিমাণ, মানে লবণ বলতে কি বুঝাইছে, লবণ বলতে হচ্ছে দ্রব, লবণ বলতে কি, লবণ বলতে কি বুঝায়, লবণ হচ্ছে দ্রব, দ্রব, লবণ বলতে কি বুঝায়, দ্রব বুঝায়। তো ওই দ্রবের শতকরা পরিমাণ জানতে চাইছে। এখন তোমার তাইলে আগে কি জানতে হবে, তোমার তাইলে আগে জানতে হবে যে এখানে দ্রব কতটুকু আছে, তাই না? তোমার জানতে হবে যে দ্রব কতটুকু আছে।
দ্রব কতটুকু আছে সেটা তোমাকে বের করতে হবে, তারপরে তুমি শতকরা পরিমাণ বের করতে পারবা। তো এখন তুমি সূত্র কি, তোমার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এই ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু 100। এখান থেকে দ্রাব্যতা কত দেয়া আছে, দ্রাব্যতা দেয়া আছে 25, এই যে 25 ইকুয়াল টু ছোট হাতের এম তুমি জানো না, বড় হাতের এম কি দ্রাবক, দ্রাবক মানে কি, দ্রাবক মানে হচ্ছে দ্রবণ বিয়োগ দ্রব। এখন দ্রবণ কত 50, তাহলে 50 বিয়োগ দ্রব কত, এই যে ছোট হাতের এম, এটা তুমি জানো না, ইন্টু 100। এখান থেকে তুমি এখন এম এর মানটা বের করবা। 5 25 125 মানে 1250 বিয়োগ 25 এম ইকুয়াল টু 100 এম। এখান থেকে 1250 বিয়োগ ইকুয়াল টু 125 এম। এখান থেকে তুমি এম এর মান কত পাবা, এম এর মান পাবা হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম। এবার খেয়াল করো তোমার লাস্ট লাস্ট প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে এখন এই যে 10 গ্রাম, এই 10 গ্রাম কোথায় আছে, এই 50 গ্রাম দ্রবণে আছে, তাই না, 50 গ্রাম দ্রবণে আছে। তাহলে খেয়াল করে দেখো এই 10 গ্রাম দ্রব কোথায় আছে, 10 গ্রাম দ্রব আছে কোথায় আছে, 50 গ্রাম দ্রবণে, 50 গ্রাম দ্রবণে আছে। এখন তোমাকে কি বলছে যে এর সাথে আরো 50 গ্রাম, আরো 50 গ্রাম পানি মিশাবে, আরো 50 গ্রাম পানি মিশায় ডাইলিউট করতে বলছে, এর সাথে আরো 50 গ্রাম পানি মিশায়া ডাইলিউট করতে বলছে। তাহলে আরো 50 গ্রাম পানি যোগ করলে করলে দ্রবণটা কত হবে, 50 যোগ 50 ইকুয়াল টু কত 100। তোমার দ্রবণ হয়ে যাবে তখন কত 100। এবার তাহলে যে 10 গ্রাম দ্রব আছে কতটুকু দ্রবণের মধ্যে, ওই 100 গ্রাম দ্রবণে, তাই না। তাহলে 10 গ্রাম দ্রব আছে কতটুকুতে এখন 100 গ্রাম দ্রবণে। তাহলে নতুন করে আমার হিসাবটা কি দাঁড়াইলো, নতুন হিসাবটা দাঁড়াইলো তাহলে তাহলে ওই 10 গ্রাম, ওই 10 গ্রাম দ্রব আছে আছে কততে 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে। এইবার তুমি তাহলে ফাইনালি পার্সেন্টেজটা বের করতে পারবা। এবার তুমি লিখবা যে তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু কত, 10 গ্রাম আছে কততে 100তে, একে কত 100তে কত, তার মানে হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে 10%। এটাই হচ্ছে তোমার answer। শেষ। একদম ভেঙে ভেঙে লিখে লিখে বুঝাইছি, হোপফুলি পারবা। দ্রব ও দ্রাবক গঠন, দ্রবণ গঠন করে, তাহলে এখানে শুধুমাত্র দ্রাবকের আয়তনটাই দ্রবণের আয়তন ধরা হলো কেন, কোথায়, কই বলো। দ্রবণের 50 গ্রামের সাথে দ্রবণকে লঘু করা হলো, কোন জায়গায় দ্রাবকের আয়তন ধরা হয়েছে, দ্রবণ গঠন করে, তাহলে এখানে শুধুমাত্র দ্রাবকের আয়তনটাই দ্রবণের আয়তন ধরা হলো কেন, কই দ্রাবকের আয়তন দ্রবণের আয়তন ধরা হয়েছে। এখানে কি আছে যে তাপমাত্রা পানিতে কোনো লবণের দ্রাব্যতা এত, দ্রবণের 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি, ওই পরেরটা কি, পরের 50 গ্রাম নাকি আগেরটা, এটা বলো, একটু ক্লিয়ার করো কোন জায়গায় তোমার কোশ্চেনটা। কে শাহরিয়ার, শাহরিয়ার ভাই একটু ক্লিয়ার করে প্রশ্নটা কর, কোন জায়গায় তোর প্রশ্নটা। একটু দ্রুত টাইপ কর, ওয়েট করতেছি, বল। কিরে শাহরিয়ার ভাই, আসস না গেছস।
শাহরিয়ার, তোর প্রশ্নের অপেক্ষায় ঘুমিয়ে গেলাম। আমি ম্যাথটা আবার বলি, হ্যাঁ, এর মধ্যে তুই প্রশ্ন করতে থাক। যেখানে তোমার একটা দ্রাব্যতা দেওয়া আছে, বলছে দ্রবণের 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশানো লঘু করা হয়েছে, এবার ওই লবণের শতকরা পরিমাণ। এখন আমাদের দ্রবণ কত? 50 গ্রাম, ঠিক আছে। তো আমাদের সূত্র কি? S = m/m × 100। তো দ্রাব্যতা কত? 25। ছোট হাতের এম কি? দ্রব, যেটা আমরা জানি না। বড় হাতের এম কি? দ্রাবক, ঠিক আছে। বড় হাতের এম হচ্ছে দ্রাবক, কিন্তু আমি তো বড় হাতের এমও জানি না, জানি কি? দ্রব, জানি হচ্ছে দ্রবণ। এখন আমরা কি জানি? দ্রবণ ইকুয়াল টু, আমরা কি জানি? আমরা জানি যে এটা দ্রবণ ইকুয়াল টু, দ্রাবক, দ্রবণ ইকুয়াল টু দ্রাবক, এ বড় হাতের এম দ্রাবক যোগ ছোট হাতের এম, এটা। এখন বড় হাত দ্রবণ দেওয়া আছে 50, বড় হাতের এম জানি না, ছোট হাতের এমও জানি না, তাহলে বড় হাতের এম এর জায়গায় এখন কি লিখতে পারবো? m = 50 - m, এটা লিখতে পারবো, তাই না? বড় হাতের এম এর জায়গায় কি লিখতে পারবো? এই যে 50 - m লিখতে পারবো। আমি জানি না এখানেই তোর কনফিউশন কিনা, যদি এখানে কনফিউশন হয় তাহলে এই যে ভেঙে লিখে দিলাম। তো বড় হাতের এম এর জায়গায় কি লিখছি? বড় হাতের এম এর জায়গায় 50 - m, ছোট হাতের এম। এবারে ছোট হাতের এম এর এমটা বের করছি। তাহলে এখন এই 10 গ্রাম দ্রব আছে কোথায়? 50 গ্রাম দ্রবণে, তাই না? এবার আরো 50 গ্রাম পানি মিশানো হয়েছে, তো দ্রবণের কি আয়তন বেড়ে গেছে না? আরো 50 গ্রাম পানি মিশাইছি, এখন টোটাল দ্রবণটা হয়ে গেছে কত? 100 গ্রাম। যার মধ্যে দ্রাবক হচ্ছে কত? যার মধ্যে দ্রাবক হচ্ছে 90 গ্রাম, দ্রব হচ্ছে 10 গ্রাম। এবার তোমাকে বলছে তাহলে এই দ্রবের পার্সেন্টেজ বের করো। তো 100 গ্রামের মধ্যে 90 গ্রাম দ্রাবক আর 10 গ্রাম হচ্ছে দ্রব, তাহলে পার্সেন্টেজ কত? যে 100 গ্রামে থাকে 10 গ্রাম, একে কত, 100-তে কত? 10%। শেষ। শাহরিয়ার আর নাই। শাহরিয়ার আমি জানি না, তুই অবশ্যই রেকর্ড দেখলে এই জায়গাটা হোপফুলি তোর ক্লিয়ার হয়ে গেছে এখন। না হলে তুই আমাকে আবার পার্সোনালি মেসেজ দিস, তাও তোকে না বুঝিয়ে আমি ছাড়বো না, ঠিক আছে? ওকে। তো বাচ্চারা, আজকে এই কয়টা ম্যাথই, এর বাইরে আর তোমাদের এই টপিক থেকে এর বাইরে ম্যাথ করা লাগবে না, যেগুলো ভাইয়া করাইছি যথেষ্ট চলবে। এরপরে নেক্সট দিন আমরা হচ্ছে দ্রাব্যতার পড়বো, যে দ্রাব্যতার উপর বিভিন্ন জিনিসের প্রভাব, এবং সেখান থেকে একটা প্রভাব, চাপের প্রভাবের ম্যাথ আমরা করবো। এখন সেখানে খুব সুন্দর একটা সূত্র আছে, হেনরির সূত্র, ওই হেনরির সূত্রের ম্যাথ করবো, একটু বিলকি জিলকি ম্যাথ করবো নেক্সট দিন, হ্যাঁ। পূজার ছুটি দেওয়ার আগে তোমাদের মাথায় একটু বিলকি জিলকি গ্যাঞ্জাম লাগাই দিয়ে তারপর তোমাদেরকে ছাড়বো, যাতে এই কয়দিন এটা নিয়ে থাকতে পারে, আরে হইলোটা কি, হ্যাঁ, ক্যাচালটা লাগলো কোন জায়গায়। তো এটা দিয়ে তারপর তোমাদেরকে ছাড়বো। ওকে, তো আপাতত আজকের জন্য আল্লাহ হাফেজ।